মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা উপন্যাস প্রথম আলোর দ্বিতীয় খণ্ড। আজ শুনবেন প্রথম পর্ব। নদীর ওপর দিয়ে ভেসে চলেছে জমিদারের বজরা। আষাঢ় মাসের আকাশে নবীন মেঘ লুকোচুরি খেলে দিনমণির সঙ্গে। কখনো হঠাৎ এক ঝাঁক পাখি উড়ে যাবার মতন এক পশলা বৃষ্টি, কখনো ঝলমলে রোদ। দুপাশের তটভূমি জল রঙে আঁকা, কোথাও জনবসতি, কোথাও নিবিড় গাছপালা, আবার মাঝে মাঝে শূন্য প্রান্তর। বজরাটি বিশেষ বড় নয়, দাঁড়ি মাছির সংখ্যা 6 জন। ছাদের ওপর 2 জন বন্দুকধারী প্রহরী বসে আছে ছাতা মাথায় দিয়ে। একই হুঁকো কোলকে পরস্পর বদলা বদলি করতে করতে তারা গল্প করছে নিচু গলায়। এ বজরার মাল্লাদের অকারণে হল্লা করার নিষেধ আছে। খুব প্রয়োজন না হলে তারা কথাই বলে না। পথ নির্দেশ হয় হাত তুলে কিংবা চোখের ইঙ্গিতে। বজরার ভেতরের কক্ষে একজনই যাত্রী। খাটের ওপর তাকিয়ায় ঠেস দিয়ে অর্ধ শয়ান রয়েছেন এক ভ্রাম্যমান জমিদার, জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির কনিষ্ঠ সন্তান রবীন্দ্র। গোষ্ঠীপতি দেবেন্দ্রনাথের এতগুলি সন্তান, তবু বাংলার বিভিন্ন জেলা ও উড়িষ্যায় ছড়ানো তার জমিদারি তালুক প্রত্যক্ষভাবে তদারকি করার জন্য আর কারুকে পাওয়া যায় না। দেবেন্দ্রনাথের জ্যেষ্ঠ পুত্র দ্বিজেন্দ্রনাথ বিদ্বান ও দার্শনিক, কিন্তু স্বভাবে একেবারে ভোলানাথ। বিষয়কর্মের দিকে তার কোনো ঝোঁক নেই। দ্বিতীয় পুত্র সত্যেন্দ্রনাথ চাকুরি জীবিকা বেছে নিয়েছেন। হেমেন্দ্রনাথ অকাল মৃত। 2টি পুত্র বিকৃত মস্তিষ্ক। দেবেন্দ্রনাথ ভাবেন, সবচেয়ে বেশি ভরসা করেছিলাম যার ওপর, সেই হতাশ করেছে সবচেয়ে বেশি। জাহাজ ব্যবসায় ভরাডুবির পর জ্যোতিরিন্দ্রনাথের তো আর কোনো কিছুতেই উদ্যম নেই। মেজ বৌমার আঁচলের তলায় নিষ্প্রভ হয়ে রয়েছে। ভয় তো আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসে না। আমি আর এই পুত্রের মুখদর্শনে আগ্রহী নই। দ্বিজেন্দ্রনাথের ছেলে দীপেন্দ্রনাথ সাবালক হবার পর থেকেই পারিবারিক অনেক দায় দায়িত্ব নিয়েছেন। তার যোগ্যতাও আছে। এই নাতিটিকে দেবেন্দ্রনাথেরও বিশেষ পছন্দ। কিন্তু দীপু কলকাতার বিলাসী জীবনে অভ্যস্ত। সে বলে, খাজানচিখানায় হিসেবপত্র দেখতে আমি রাজি আছি, কিন্তু গাঁয়ে গঞ্জে ঘোরাঘুরি করা আমার পছন্দ নয়। ওসব আমার ভালো লাগে না। কলকাতায় বসে যা করবার করব। এদিকে দেবেন্দ্রনাথ ভাবেন, না, ঠিক মতো দেখাশোনা করা হচ্ছে না। এই কারণেই জমিদারির আয় কমে আসছে। এইভাবে চলবে না, চলতে পারে না। জমিদারি থেকে আয় না হলে জোড়াসাঁকো চলবে কি করে? এবার আর কেউ নয়, রবিকেই সবকটি জমিদারি দেখাশোনার ভার দেব। এই, কে আছিস? রবিকে ডাকতো। ভৃত্য গিয়ে রবীন্দ্রনাথকে ডেকে আনে। আমাকে ডাকছিলেন বাবা মশাই? হ্যাঁ রবি, জমিদারি দেখাশোনাতে বেশ কয়েক বছর ধরে অযত্ন করা হয়েছে। এভাবে চলবে না। আমি চাই এবার থেকে আমার সবকটি জমিদারি তুমি দেখবে। আমি? হ্যাঁ, তুমি। ওখানে গিয়ে প্রতিটি জমিদারি পরিদর্শন করবে, নায়েবের সঙ্গে হিসেব নিয়ে বসবে। তারপর কলকাতায় ফিরে এসে আমাকে প্রতিটি জমা খরচের হিসেব বুঝিয়ে দেবে। বুঝেছ? আজ্ঞে বাবা মশাই। যত শীঘ্র পারো রওনা হয়ে যাও। বছর খানেকের মধ্যেই এ কাজে রবীন্দ্র যথেষ্ট কৃতিত্বের পরিচয় দেওয়ায় দেবেন্দ্রনাথ আপাতত এই সন্তানটির প্রতি বেশ প্রসন্ন। রবীন্দ্রনাথ এখন 32 বছর বয়স্ক এক পূর্ণ যুবা। 3টি সন্তানের জনক।
স্বাস্থ্য ও রূপে অত্যুজ্জ্বল। শিলাইদহের কুঠিবাড়ির কাজ সম্পন্ন করে সে এখন চলেছে সাজাদপুরে। মধ্যাহ্নের নদীতে বজরাটি চলছে মন্থর গতিতে। ভেতরের কামরায় জমিদার নন্দনটির হাতে নেই সুরার পাত্র কিংবা আলবোলার নল। কোনো গায়িকা, নর্তকী বা কোনো বাইজি তার সঙ্গী হয় না কখনো। সে এখন হিসেবের খাতা খুলেও বসেনি, কিংবা দিবানিদ্রাও দিচ্ছে না। সে এখন ব্যাপৃত এক সম্পূর্ণ অজমিদার সুলভ কাজে। তার পোশাকও জমিদারের মতো নয়। বহুমূল্য চোগাচাপকান ঝোলানো রয়েছে দেওয়ালের হুকে। সে পরে আছে শুধু একটা ধুতি, খালি গা। জানালা দিয়ে রোদ এসে পড়েছে তার গৌরবর্ণ শরীরে। বুকে বিন্দু বিন্দু ঘাম। গরমে তার ভ্রুক্ষেপ নেই। তার হাতে স্লেট ও পেন্সিল। সে কবিতা লিখছে। সে এখন জমিদার নয়, বঙ্গভাষার অগ্রগণ্য কবি। কবিতা রচনার সময় সে দু এক পংক্তি লিখেই চোখ বন্ধ করে। সদ্য লিখিত পংক্তিগুলি গুনগুন করে কয়েকবার। পছন্দ হলে ঠোঁট দুটিতে হাসি ফোটে। পরবর্তী পংক্তি রচনায় মন দেয়। বলা হয়, কোনো কবি শুধু নিজের জন্য লেখে না, লিখতে লিখতে কোনো একজন বিশেষ পাঠক কিংবা কয়েকজন অন্তরঙ্গ পাঠকের কথা মাঝে মাঝে তার মনে আসেই। রবীন্দ্রনাথ ভাবে, আমার সমগ্র কৈশোর জুড়ে ও প্রথম যৌবনে লেখার সময় মনে পড়ত নতুন বৌঠানের মুখ। তিনি ছিলেন আমার রচনার প্রথম পাঠিকা। তার পছন্দ হবে কিনা সে বিষয়ে আমাকে সবসময় সচেতন থাকতে হতো। নতুন বৌঠানে পৃথিবী থেকে চিরতরে হারিয়ে গেছেন, সেও প্রায় 10 বছর হয়ে গেল। কিন্তু তিনি চলে যাবার পরেও প্রথম 2-1 বছর যখন তখন তার ছায়ামূর্তি দেখতে পেতাম। টের পেতাম তার শরীরহীন উপস্থিতি। প্রায় সব রচনাতেই তিনি কোথাও না কোথাও থাকতেন। ক্রমশ সে অনুভূতি ফিকে হয়ে এসেছে। ইদানিং প্রায় সব সময় মনে পড়ে আর একজনের মুখ। সে এখন কিশোরী থেকে তরুণী হয়েছে, ইন্দিরা। ভাইঝি ইন্দিরা আর রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী প্রায় একই বয়সী। তবু দুজনের মধ্যে কত তফাৎ। মৃণালিনীকে শিক্ষিত, সুসংস্কৃত করে তোলার চেষ্টা তো কম হয়নি। তবু কাব্যরুচি জন্মালো না, গান বাজনার দিকেও মন গেল না। একটা কবিতা লিখে কিংবা একটা গান রচনা করে সঙ্গে সঙ্গে তাকে শোনাবার কোনো ইচ্ছে জাগে না তার স্বামীর। কারণ প্রকৃত রসগ্রহণ করতে পারলে মুখে যে ভাবোল্লাস ফুটে ওঠে, তা যে কোনোদিনও দেখতে পাননি রবীন্দ্র। একটু দীর্ঘ কিছু শোনাতে গেলে কখনো কখনো সে ঘুমিয়ে পড়েছে। গৃহিণী বা শয্যাসঙ্গিনী হিসেবে অবশ্য তার ত্রুটি নেই। এই কবছরে 3টি ফুটফুটে ছেলেমেয়ের জন্ম দিয়েছে। মৃণালিনী রবীন্দ্রনাথের সংসারের যোগ্য সঙ্গিনী, কিন্তু সে তার মর্ম কিংবা নর্ম সঙ্গিনী হতে পারল না কিছুতেই। তাই রবীন্দ্র ভাবে, এখন যে কোনো কিছু লিখলেই ইচ্ছে করে ইন্দিরাকে দেখাতে কিংবা সে কথা জানাতে। ইন্দিরা রূপে ঠাকুরবাড়ির অন্য সব কন্যা ও বধূদেরও ছাড়িয়ে গেছে, এবং তার গুণেরও শেষ নেই। সদ্য সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থিনীদের মধ্যে প্রথম স্থান অধিকার করে পদ্মাবতী স্বর্ণপদক পেয়েছে। ইংরেজি, ফরাসি ও বাংলায় তার সমান জ্ঞান। পশ্চিমী ও দেশীয় সঙ্গীত দুটোই খুব ভালো জানে। রবীন্দ্রের গানের স্বরলিপি করে ফেলতে পারে অতি দ্রুত। এত রূপসী ও গুণবতী হওয়া সত্ত্বেও সে বিয়ে করতে চায় না। 20 বছর বয়স হয়ে গেল, এখনো বিবাহে সে অনিচ্ছুক। এ কেমন কথা? কিসের জন্য যে তার আপত্তি, তা সে সুস্পষ্ট করে বুঝিয়ে বলতে পারে না কারুকে। তবে কি সে রবি কাকাকে ছেড়ে থাকতে চায় না? একেবারে শিশু বয়স থেকেই সে রবি কাকার নেওটা। এখন তাদের সম্পর্কটা এমন একটা নিবিড় ঘনিষ্ঠতায় পৌঁছেছে যেন কেউ কারুকে ছেড়ে সত্যি আর থাকতে পারে না। রবীন্দ্রনাথের মতন এমন পুরুষ শ্রেষ্ঠ, এমন প্রতিভাবান
এমন সহৃদয় মানুষকে এত কাছাকাছি পেয়েছে ইন্দিরা, অন্য কোনো পুরুষকে তার পছন্দ হবে কি করে? রবীন্দ্র যখন বাইরে কোথাও যায় তখন ইন্দিরা প্রতিদিন একটি বা দুটি চিঠি লেখে। রবীন্দ্র লম্বা লম্বা উত্তর দেয়। এমনকি অন্য সব কাজ ফেলেও ইন্দিরাকে আগে চিঠি লেখা চাই। নিজের মনটাকে এমন সম্পূর্ণভাবে আর কারোর কাছে মেলে ধরতে পারে না রবীন্দ্র। তার সেরকম কোনো পুরুষ বন্ধু নেই। পুরুষদের সামনে সে খানিকটা আড়ষ্ট কিংবা কেদাদুরস্ত। মেয়েদের কাছেই সে স্বচ্ছন্দ হতে পারে। এর মধ্যে 2-1 বছর আগে রবীন্দ্র আরেকবার ইংল্যান্ডে গিয়েছিল। এবার আর পড়াশোনার অজুহাতে নয়, নিছকই ভ্রমণের অভিলাষে। বাবা মশাইয়ের কাছ থেকে টাকা পয়সা কিছু পাওয়া যায়নি। দেবেন্দ্রনাথ আগেই বলে দিয়েছিলেন, আমার কোনো ছেলেকে বিলেতে যাবার ব্যাপারে আমি আর 1 পয়সাও দেব না। রবীন্দ্র 300 টাকা মাসোহারা পায়। তাছাড়া অন্য উপার্জন নেই। সেই টাকা থেকেও কিছুই জমে না, বরং বেশি ব্যয় হয়ে যায়। বিলেত যাওয়ার জন্য জাহাজ ভাড়ার টাকা তাকে ধার করতে হয়েছিল সত্যপ্রসাদের কাছ থেকে। সত্য বেশ হিসেবি মানুষ হয়ে উঠেছে। এখন সে মামাদের প্রায়ই টাকা ধার দেয়, সুদও নেয়। নির্ভার চিত্তে ইংল্যান্ড এবং ইউরোপের কয়েকটি দেশ ঘুরে আসব। সেসব দেশের শিল্প, সঙ্গীত, নাটক উপভোগ করব। ওসব দেশে একলা বেড়াতে ভালো লাগে না। সঙ্গে ছিল বন্ধু লোকেন পালিত। তার যেমন তীক্ষ্ণ মেধা তেমনই রসজ্ঞান। সেজদাদা সত্যেন্দ্রনাথও সেই সময় ছুটি কাটাতে বিলেত যাচ্ছিলেন। সুতরাং রবীন্দ্রকে ব্যবস্থাপনার দায়িত্বও নিতে হলো না। কিন্তু লন্ডনে পৌঁছাবার কয়েকদিন পর থেকেই রবীন্দ্রর মন কেমন করতে লাগলো, একেবারে ছেলে মানুষের মতো। সেপ্টেম্বর মাসে লন্ডনের আবহাওয়া অতি চমৎকার, বেড়াবার পক্ষে আদর্শ। কিন্তু রবীন্দ্রর মন ছটফট করে। প্রতিদিন সকালে উঠেই ডাকবাক্সের কাছে ছুটে যায়। চিঠি না পেলে মনটা বিষাদে ভরে ওঠে। চিঠি পেলেও স্বস্তি নেই। ইন্দিরা প্রতি চিঠিতেই লেখে, রবি কাকা, তুমি আর কতদিন ওখানে থাকবে? আমার একটুও ভালো লাগছে না। আমার কিছুই ভালো লাগে না। রবি কাকা, তুমি যদি এক্ষুনি ফিরে না আসো তাহলে আমি আর চিঠি লিখব না। সত্যি সে আর চিঠি লেখে না। আগে রবীন্দ্র এতটা বুঝতে পারেনি যে ইন্দিরার সঙ্গে তার হৃদয়ের তন্ত্রী কতখানি জড়িয়ে আছে। সে অভিমান করে চিঠি লিখছে না। এটা যেন রবীন্দ্রের কাছে মৃত্যু যন্ত্রণার মতো। স্ত্রীর চিঠি আসে, তাতে সংসারের খবর থাকে। রবীন্দ্রর মনে হয় এরকম চিঠি পেলে আশ্বস্ত হওয়া যায়, কিন্তু মন ভরে না। একদিন সকালে সত্যেন্দ্রনাথ একটা খামখোলা চিঠি দিলেন। রবীন্দ্রর বারবার অনুরোধপত্রের উত্তরে ইন্দিরা লিখেছে দায়সারা কয়েক লাইন, তাও দিয়েছে বাবাকে লেখা চিঠির খামে। অপমানে রবীন্দ্রর মুখখানা পাংশুবর্ণ হয়ে গেল। ইন্দিরা সব সময় তাকে আলাদা লেফাফায় চিঠি পাঠায়। আজ এভাবে চিঠি পেয়ে রবীন্দ্র ভাবলেন, তাহলে কি সত্যিই সে আর কোনো সম্পর্ক রাখতে চায় না? একথা ভাবতেই রবীন্দ্রর মনে হয় তাহলে তার জীবনটাই শূন্য ও নিষ্ফল হয়ে যাবে। সেদিনই সে ঠিক করল সে ফিরে আসবে। সত্যেন্দ্রনাথ ও লোকেন পালিত দারুণ বিস্মিত। লোকেন বললেন, রবীন্দ্র, তুমি তো 3 মাসের রিটার্ন টিকিট কেটে এসেছো। 1 মাস যেতে না যেতেই ফেরার জন্য ব্যস্ত কেন? এখনো তো আমাদের অনেক ভ্রমণের পরিকল্পনা রয়েছে। দেশ থেকে কোনো দুঃসংবাদও আসেনি, সবাই ভালো আছে। তবু তুমি যে কেন এত উতলা হয়ে পড়েছো বুঝতে পারছি না। ওরা ওকে ধরে রাখার অনেক চেষ্টা করলেন। সত্যেন্দ্রনাথ বলেন, আমি নিজেও ফিরবো 3 মাস পর তোমার সঙ্গে, সেরকমই তো ঠিক করা আছে। তাহলে সবই তো ঠিক ছিল, কিন্তু ছোট ভাইটি এখন আর তা মানতে চাইছে না। প্রিয়জনদের জন্য উপহার কেনাকাটি শুরু করে দিল রবীন্দ্রনাথ। আর সকলের জন্য কিছু কিছু জিনিসপত্র কেনাও হলো।
কিন্তু ইন্দিরার জন্য কি নেবে মনস্থির করতে পারে না। যদি বা একটা সুন্দর টেবিল ল্যাম্প পছন্দ হলো, সেটা আবার লোকেন নিয়ে নিতে চায়। লোকেন বলল, তোমার ঘরে তো অনেক সুন্দর সুন্দর ল্যাম্প দেখেছি রবি, তাহলে এটা কার জন্য নিচ্ছ? লোকেন যতই ঘনিষ্ঠ বন্ধু হোক, তবু এত ব্যক্তিগত প্রশ্ন পছন্দ করে না রবি। থিয়েটার দেখতে গেলে কিংবা কোনো কনসার্ট শোনার সময়ও রবীন্দ্রর মাথায় ঘুরতে থাকে। বাবি আর চিঠি লিখবে না? সত্যি বাবি আর চিঠি লিখবে না? তাহলে এই প্রবাসের দিনগুলো আমার কি করে কাটবে? শেষ পর্যন্ত জোর জার করে নিজেই জাহাজে বুকিংয়ের ব্যবস্থা করে ফেলল রবীন্দ্র। 1.5 মাসের মাথায় সে আবার সমুদ্রে ভেসে পড়ল। সেই প্রথম রবীন্দ্রর একলা জাহাজ যাত্রা। সহযাত্রীরা সবাই অচেনা। লন্ডনে থাকার সময় সে এক লাইনও কবিতা লিখতে পারেনি। ওখানে সব সময় কোট প্যান্টালুন পরে থাকতে হয়। বাংলার কাব্য প্রতিমা তাই বুঝি কাজ খেঁচতে চান না। জাহাজের কেবিনের মধ্যে আঁটো পোশাক ছেড়ে রাত্রিবাস করে নেবার পর আবার রবীন্দ্রের কলমে কবিতা এসে গেল। আঁখি দিয়ে যাহা বলো সহসা আসিয়া কাছে, সেই ভালো থাক তাই, তার বেশি কাজ নাই। কথা দিয়ে বলো যদি মোহ ভেঙে যায় পাছে, এত মৃদু এত আধো, অশ্রু জলে বাঁধো বাঁধো, শরমে সভয়ে ম্লান, এমন কি ভাষা আছে? কথায় বলো না তাহা, আঁখি যাহা বলিয়াছে। রবীন্দ্র যে ফিরে আসছে তা তখনও কেউ জানে না। হঠাৎ উপস্থিত হয়ে সে সবাইকে চমকে দেবে। তবে সেই সবাইয়ের তালিকায় প্রথম স্থানটি শুধু একজনই পেতে পারে। হাওড়া স্টেশনে পৌঁছানোর পর একটা ঘোড়ার গাড়ি ভাড়া করল রবীন্দ্র। তাতে লটবহর চাপিয়ে সে যাত্রা করল। সেই ঘোড়ার গাড়ি এসে দাঁড়াল বীরজি তলাওয়ের বাড়ির সামনে। আকাশে অপরাহ্নের ম্লান আলো। এ অঞ্চলে প্রচুর পাখি। সেন্ট পলের গির্জার মাথার উপর দিয়ে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যাচ্ছে। এ বাড়ির সামনের বাগানে এক তরুণী আকাশের দিকে তাকিয়ে পাখি দেখছে। গাড়ির শব্দ শুনে সে মুখ ফেরাল। গাড়ি থেকে নামছে এক দীর্ঘকায় পুরুষ। মুখে ভ্রমর কৃষ্ণ দাড়ি, মাথায় কুঞ্চিত ঘন চুলের বাবরি, স্মিত হাস্যময় মুখ। ট্রেনেই বিলিতি পোশাক ছেড়ে ধুতি আর পিরান পরে নিয়েছে রবীন্দ্র। ইন্দিরার চোখে ধন্দ লেগে গেল। একে সত্যি রুবিকা? না আমার চোখের ভুল? এত বেশি আমি একজন মানুষের কথা ভাবছি যে তার একটা ছায়ামূর্তিও গড়ে ফেলছি। এই সময় গাড়ি থেকে নেমে রবীন্দ্র ডাকল, বাবি। কোথায় মিলিয়ে গেল রাগ আর অভিমান। তখনই ইন্দিরা একটি হরিণীর মতন রবীন্দ্রের প্রসারিত 2 বাহুর দিকে ছুটে গেল। ভাইঝি ইন্দিরা রবীন্দ্রের মন যতখানি অধিকার করে আছে, ভাগ্নি সরলা ততটা পারেনি। এরা দুজনে সমবয়সী হলেও দুজনের অনেক তফাৎ। ইন্দিরা আগাগোড়া ইংরেজি স্কুলে পড়েছে। বাড়িতে পশ্চিমী আদব কায়দায় অভ্যস্ত হলেও রবি কাকার সান্নিধ্যের প্রভাবে সে বাংলা কাব্য সাহিত্য সঙ্গীত প্রাণ দিয়ে অনুভব করে। সরলা পড়েছে বাংলা স্কুলে। পড়াশুনোতেও সে ভালো ছাত্রী, কিন্তু তার সাহিত্য শিল্প বোধ তেমন উঁচু তারে বাঁধা নয়। সরলা ভারতী পত্রিকায় প্রায়ই এটা সেটা লেখে, কিন্তু তা এমন কিছু ভালো হয় না। ইন্দিরা যেমন তার মন প্রাণ সবই রবি কাকাকে দিয়ে দিয়েছে, সরলা তা নয়। সরলা উচ্চাকাঙ্ক্ষিনী। ইন্দিরা নিজেকে আড়াল করে রবীন্দ্রের খ্যাতিতেই মুগ্ধ। সরলা নিজেও খ্যাতি চায়। রবীন্দ্র মুখের ওপর কিছু বলে না, ঢোক গিলে তার রচনার প্রশংসা করে। গানটা অবশ্য সে ভালোই বোঝে। সরলাও বিয়ে করবে না প্রতিজ্ঞা করেছে, কিন্তু তার কারণটাও স্পষ্ট। আমি কুমারী থেকে দেশের সেবা করতে চাই। সরলার জীবনে তার রবি মামা নয়, তার বাবার প্রভাবই বেশি। সরলার বাবা জানকীনাথ ঘোষাল কংগ্রেসের একজন পাণ্ডা। ও বাড়িতে রবীন্দ্রের যাওয়া আসা ক্রমশই কমে আসছে। আরেকটি তরুণীর সঙ্গে
রবীন্দ্রনাথের মানসিক ঘনিষ্ঠতা হয়েছিল। ব্যারিস্টার আশু চৌধুরীর সঙ্গে বন্ধুত্ব কুটুম্বিতার সূত্রে তার এক ভাগিনেই প্রিয়ম্বদার সঙ্গে তার পরিচয় হয়। এই সুশ্রী বিদুষী মেয়েটিও কবিতা লেখে এবং সে রবীন্দ্রের একজন মুগ্ধ ভক্ত। রবীন্দ্রের বহু কবিতা সে দাঁড়ি কমা ড্যাশ সমেত মুখস্থ বলতে পারে। আশু চৌধুরীর স্কটল্যান্ডের বাড়ির আড্ডায় সে রবীন্দ্রের কবিতা আবৃত্তি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে অনেকবার। রবীন্দ্রনাথও স্বীকার করেছে যে প্রিয়ম্বদার মতো আমার কবিতা এমন পুরোপুরি মুখস্থ বলতে আমি আর কারুকে দেখিনি। প্রিয়ম্বদা নিজের কবিতা অনেকের সামনে পাঠ করতে লজ্জা পায়। সে রবীন্দ্রকে শুনিয়েছে নিরালা কোনো জায়গায় ডেকে নিয়ে গিয়ে সসংকোচে মৃদু গলায়। চিঠিতেও কবিতা লিখে পাঠিয়েছে। রবীন্দ্র তাকে উত্তর দিয়েছে নিয়মিত। দুজনের বয়সের ব্যবধান খুব বেশি নয়। মানসিক দূরত্ব যখন কমে আসছে অনেকখানি, এমন সময়ে হঠাৎ প্রিয়ম্বদার বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ের পরেই সে চলে গেল অনেক দূরে, মধ্যপ্রদেশের রায়পুরে। তার সঙ্গে আর দেখা হবার সম্ভাবনা রইল না। জমিদারি পরিদর্শনের সময় বজরায় থাকতে থাকতে প্রিয়ম্বদার বিবাহের সংবাদের চিঠি পেয়ে রবীন্দ্র বিমনা হয়েছিল বেশ কিছুক্ষণ। ভেবেছে সম্বন্ধ করা বিয়ে, স্বামীটি এক অচেনা পুরুষ, তার সঙ্গে অত দূরে এক সম্পূর্ণ নতুন পরিবেশে প্রিয়ম্বদার মতন একটি সূক্ষ্ম অনুভূতি সম্পন্ন মেয়ে নিজেকে কেমন করে মানিয়ে নেবে? সেখানে কেমন ভাবে প্রথম প্রথম প্রিয়ম্বদার দিন ও রাত কাটবে? রবীন্দ্র ভেবে পায় না আসলে পুরুষ মানুষের পক্ষে এ ব্যাপারটা বোঝা সম্ভবই নয়। সন্ধে হয়ে এসেছে। একজন পরিচারক চা দিয়ে গেল। চা পান করতে করতে রবীন্দ্র শুনতে পেল মানুষের কলগুঞ্জন। মাঝিমাল্লারাও কথাবার্তা শুরু করেছে। বজরা কোনো এক জনবসতির ধারে তীর ঘেঁষে চলছে। এই সময় নদীর ঘাটে অনেক মানুষ আসে। নারীরা কাঁখে কলসি নিয়ে জল ভরতে এসে নিজেরাই উচ্ছল হয়ে ওঠে। এই দৃশ্য দেখতে রবীন্দ্রের বড় ভালো লাগে। রবীন্দ্র তাড়াতাড়ি বাইরে এসে দাঁড়াল। আকাশে রক্তিম আলোর ছড়াছড়ি, তীরবর্তী গাছগুলিও যেন সেই রং মেখেছে। বজরাটি একটা ঘাটে ভিড়তে চলেছে। ঝুপ করে নোঙর ফেলার শব্দ হলো। হালের মাঝে সামাল সামাল হেঁকে উঠল। একটা ভাঙা মন্দিরের সামনে ভিড় করে দাঁড়িয়ে আছে বেশ কিছু কৌতূহলী মানুষ। জলে বুক পর্যন্ত ডুবিয়ে কয়েকটি রমণীয় স্থির চিত্রের মতো চেয়ে আছে এদিকে। একজন কর্মচারী রবীন্দ্রকে বলল, হুজুর, সাজাদপুর এসে গেছে। তার কথায় আরো কিছু যেন অব্যক্ত রইল। রবীন্দ্র দেখল অন্য দাড়ি মাঝিরাও সবাই তার দিকে তাকিয়ে নীরবে যেন কিছু বলতে চাইছে। কিছু পরেই সে বুঝতে পারল তাড়াতাড়িতে সে খালি গায়েই ওপরে চলে এসেছে। কিন্তু সে তো এখন আর তরুণ কবি রবীন্দ্রবাবু নয়, সে যে এখানকার জমিদার, লোকে বলে রাজাবাবু। তার উপযুক্ত পোশাক গায়ে চড়াতে হবে। রবীন্দ্র তাড়াতাড়ি কামরার মধ্যে ফিরে গেল। কলকাতার কাশিয়া বাগানে জানকীনাথ ঘোষালের বাড়িতে সান্ধ্য চায়ের আসর বেশ বিখ্যাত। এই চায়ের আসরে আমন্ত্রণ পাওয়াই সামাজিকভাবে বিশেষ গৌরবের ব্যাপার। বড় হল ঘরটা সুদৃশ্য সোফা সেট দিয়ে সাজানো। মাঝখানে একটি নিচু গোল কাশ্মীরি টেবিল। একদিকের দেওয়ালে একটি এক মানুষ সমান বিশাল ঘড়ি, তার ঘণ্টার ধ্বনি গির্জার ঘণ্টার মতো সুগম্ভীর। অন্যদিকে একটি পিয়ানো। দেওয়ালে ঝোলানো রয়েছে বিলিতি চিত্রকরদের কয়েকটি বাঁধানো ছবি। ঝুলন্ত ঝাড় লণ্ঠনটিতে 65টি বাতি জ্বলে। এই চায়ের আসরে মহিলারাও পুরুষদের সঙ্গে সমানভাবে অংশগ্রহণ করেন। এই বৈশিষ্ট্যটি অন্যান্য অভিজাত গৃহে দেখা যায় না। আসরের মধ্যমণি জানকীনাথ নিজে নন, তাঁর স্ত্রী স্বর্ণকুমারী। ঠাকুরবাড়ির এই কন্যা সম্বন্ধে অনেকে বলে
মহারানী ভিক্টোরিয়ার ভাবভঙ্গির সঙ্গে স্বর্ণকুমারীর মিল আছে। ব্রিটিশ রাজত্বে এখন যেমন রাজা নয়, মহারানীর শাসন চলছে, সেই রকমই এই ঘোষাল পরিবারের সব কিছু চলে স্বর্ণকুমারীর ইচ্ছা অনুসারে। জানকীনাথ একটু আড়ালে থাকতে ভালোবাসেন। ঠিকই বলেছেন, জানকীবাবুর স্বভাবটাই এরকম। কত জনহিতকর কাজের সঙ্গে তিনি যুক্ত, কিন্তু নিজের প্রচার চান না। গত 7-8 বছর ধরে যে ভারতের জাতীয় কংগ্রেসের সঙ্গে তিনি যুক্ত, তার অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন শহরে। তার পেছনে জানকীনাথের উদ্যোগ ও অর্থ সাহায্য অনেকখানি, কিন্তু তিনি সহজে মঞ্চের উপর বসতে রাজি হন না। তার সাহিত্য জ্ঞান যথেষ্ট, তবু নিজে কলম ধরেন না। তিনি চান তার স্ত্রী ও কন্যার খ্যাতি ছড়িয়ে পড়ুক। সত্যি তাই। নিঃশব্দে তিনি আরো এমন কিছু সমাজ সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছেন যা অনেকের কাছে অকল্পনীয়। জমিদার পুত্র হয়েও জানকীনাথ কোনো জাতিভেদ মানেন না। ম্যাথর বা চণ্ডালের হাতের রান্নাও তিনি অম্লান বদনে খেতে পারেন। অতিথিরা আসবেন 6:30টার সময়। আজ বোম্বাই থেকে একজন অতিথি আসবেন, যার সম্পর্কে নানা কাহিনী প্রচলিত। স্বর্ণকুমারী ও সরলা ঘরটির সাজসজ্জা শেষবারের মতন তদারকি করে নিচ্ছে। প্রত্যেকটি সোফার সামনে ছোট ছোট টুল পাতা, তাতে রাখা রয়েছে জলের গেলাস, চুরুটের বাক্স ও দেশলাই। চুরুটের বাক্সগুলি সব রূপোর, আর পেতলের লম্বা লম্বা ছাইদানগুলি সোনার মতন ঝকঝকে। স্বর্ণকুমারী দেওয়ালের একটা বাঁকা ছবি সোজা করে দিতে দিতে সরলাকে জিজ্ঞেস করলেন, আজ কি গান গাইবি ঠিক করেছিস? রবি মামার 2খানি গান গাইব, তুমি আমাকে বেশি গাইতে বলো না। বাংলা গান তো মিস্টার তিলক বুঝবেন না। তুই আজ একটা সংস্কৃত গান গাইলে পারতিস। সরলা ইংরেজি, বাংলা, সংস্কৃত, ফরাসি, হিন্দি, এমনকি কর্ণাটকী গানও জানে। তবু সে বলল, আমি বাংলা গানই গাইব, ওরা বুঝতে শিখুক। আমরা তো হিন্দি গান গাই, ওরা কেন বাংলা শুনবে না? সংস্কৃত গান গাইলে কি হবে জানিস তো? ওরা মনে করে বাঙালিরা সংস্কৃত ভালো করে জানে না। তুই দেখিয়ে দিবি আমাদের মেয়েরাও কত ভালো সংস্কৃত জানে। ওদের কাছে আমি অত নিজেকে জাহির করতে চাই না। এত করে সংস্কৃত শেখা হচ্ছে, একটা গান শোনাতে কি আছে? অন্তত বঙ্কিমবাবুর ওই বন্দে মাতরম গানটা। মায়ের সঙ্গে সরলার প্রায়ই মতবিরোধ হয়, তবু পারিবারিক সহবত অনুযায়ী কেউ গলা চড়িয়ে কথা বলে না। গুরুজনদের কথার প্রতিবাদেরও একটা সীমারেখা আছে। আপত্তি চেপে রেখে সরলা বলল, আচ্ছা গাইব। সরলা অনেক ব্যাপারেই বিদ্রোহিণী। কলেজে ভর্তি হবার সময় সে হঠাৎ বলল, আমি একটা বিজ্ঞানের বিষয় নেব, পদার্থবিদ্যা, মানে ফিজিক্স। তাই শুনে লোকে নানা কথা বলতে শুরু করলো। মেয়েরা পড়বে ফিজিক্স? এ তো পাগলামি। আর বেথুন কলেজে তো ফিজিক্স পড়াবার কোনো ব্যবস্থাই নেই। বড় জোর বটানি পড়া যেতে পারে, তাতে বিশেষ যন্ত্রপাতি লাগে না। কিন্তু সকলের নিষেধ সত্ত্বেও জেদ ধরে রইল সরলা। খোঁজ নিয়ে বলল, কলেজ ব্যবস্থা না থাকলেও মহেন্দ্রলাল সরকারের ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর দ্য কাল্টিভেশন সায়েন্সের সান্ধ্য লেকচার শুনে পরীক্ষা দেওয়া যায়, আমি সেখানে যাব। কিন্তু সেখানে তো শুধু পুরুষরা যায়। অতগুলি বয়স্ক ছাত্রদের মধ্যে একা একটি মেয়ে গিয়ে বসতে পারে নাকি? কিন্তু অনেক প্রথাই তো ভাঙছে একটু একটু করে। সরলা ডাক্তারি পড়তে রাজি হয়নি বলে মহেন্দ্রলাল কিছুটা ক্ষুব্ধ হয়েছিলেন। এবার সে বিজ্ঞান পড়তে আগ্রহী শুনে তিনি উৎফুল্ল হয়ে বলেছিলেন, হ্যাঁ, ব্যবস্থা হবে, আলবাত ব্যবস্থা হবে। ছেলেগুলো কি বাঘ নাকি যে খেয়ে ফেলবে মেয়েটাকে? তবে সন্ধেবেলা একা একা সরলাকে বিজ্ঞান ভবনে গিয়ে ক্লাস করতে হলো না অবশ্য। লেকচার শুরু হবার আগে সরলা গিয়ে বসে থাকত মহেন্দ্রলাল ও ফাদার লাফোর চেম্বারে। তারপর তার 2 দাদা তাকে সঙ্গে নিয়ে আসতো বক্তৃতা কক্ষে। তাদের জন্য সামনের দিকে পাতা থাকত আলাদা 3টি চেয়ার। দাদাদের সঙ্গে আসবার সময় ছাত্ররা চাপা টিটকিরি দিয়ে বলতো,
এই বডিগার্ড বডিগার্ড, ওই দেখ ওই দেখ। সসম্মানে ফিজিক্স পাশ করে রূপোর মেডেল পেয়েছিল সরলা। বিএ পরীক্ষাও সে অনার্স নিয়ে পাশ করেছে। এখন তার প্রধান কাজ ভারতী পত্রিকার দেখাশোনা করা এবং বিয়ে করতে আগ্রহী প্রেমিকদের দূরে সরিয়ে রাখা। সে বলে, না, বিয়ে করে কোনো বাড়ির বউ সেজে বসে থাকার একটুও ইচ্ছে নেই আমার। জীবন আমার কাছে এর চেয়ে অনেক বড়। মা বাবাও অবশ্য বিয়ের জন্য চাপ দেন না সরলাকে। এর মধ্যে সরলা আবার ঠিক করেছে সে সংস্কৃতে এমএ পরীক্ষা দেবে। এক বেদান্ত বাগীশ পণ্ডিতের কাছে শুরু করল পড়াশোনা। সংস্কৃত কলেজের এক অধ্যাপক তা জানতে পেরে বললেন, অত সোজা নাকি? বাড়িতে বসে এমএ পরীক্ষা, এ আর অন্য কোনো বিষয় নয়, সংস্কৃত। কি করে পাশ করে আমি দেখব। সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে সরলা। দিন রাত সংস্কৃত পড়ছে। তার পণ্ডিত বলেছেন, হাতিবাগানের দত্তদের বাড়ির ছেলে হীরেন্দ্র সত্যিকারের হীরের টুকরো, আর এই সরলা এমন আর দেখিনি। বাইরে ঘোড়ার গাড়ির শব্দ হতেই স্বর্ণকুমারী দ্রুত অন্দরমহলে চলে গেলেন। অতিথিরা হঠাৎ এসে অপ্রস্তুত অবস্থায় তাঁকে দেখে ফেলবে, এরকম কখনো হয় না। সরলা অবশ্য সাজ পোশাক বা আদব কায়দা নিয়ে মাথা ঘামায় না। সাদা সিল্কের শাড়ি তার পছন্দ। বাঁ কাঁধের কাছে একটি বড় রক্তিম চুনি বসানো ব্রোচ। এছাড়া অন্য কোনো অলংকার সে পরেনি। সে এগিয়ে গেল দরজার দিকে। ওর থেকে নেমে এলেন জানকীনাথ। কন্যার দিকে চেয়ে সকৌতুকে বললেন, আজকের পার্টিতে কোনো ব্যাচেলার নেই, তোকে কেউ বিয়ের প্রস্তাব দিয়ে জ্বালাতন করবে না। প্রথম দুজন অতিথি সরলার অপরিচিত। বাগবাজারের শিশির কুমার ঘোষের ছোট ভাই মতিলাল ঘোষ এক বিখ্যাত সাংবাদিক। শিশির কুমার এখন বৈষ্ণব ধর্ম নিয়ে খুব মেতেছেন। মতিলালই ওদের অমৃতবাজার পত্রিকা প্রধানত দেখাশোনা করেন। কিছুকাল আগে এই পত্রিকাটি তাঁরই চেষ্টায় সাপ্তাহিক থেকে দৈনিক হয়েছে। মতিলাল জাতীয় কংগ্রেসেরও একজন উৎসাহী সংগঠক। মতিলালের সঙ্গীটিও একজন বিখ্যাত সাংবাদিক। ইনি বোম্বাইয়ের কেশরী নামে একটি পত্রিকার সম্পাদক এবং মারাঠা পত্রিকার অন্যতম পরিচালক ও লেখক। ইংরেজি ও মারাঠি এই দুই ভাষাতেই লেখেন। এর নাম বাল গঙ্গাধর তিলক। গ্রিনরুম থেকে ধীর পায়ে মঞ্চের পেছনে হলুদ রঙের দেওয়ালের সামনে এসে দাঁড়ালেন গিরিশচন্দ্র। সেই দেওয়ালে ঝুলছে গিরিশচন্দ্রের গুরু রামকৃষ্ণদেবের একটি আবক্ষ প্রতিকৃতি। ফটোগ্রাফ দেখিয়ে এক ইংরেজ চিত্রকরকে দিয়ে সেই ছবি আঁকানো হয়েছে। চোখ দুটি যেন একেবারে জীবন্ত। ছবির রামকৃষ্ণদেব চেয়ে আছেন তার এই প্রিয় শিষ্যের দিকে। গিরিশ হাত জোর করে চোখ বুজে বেশ কিছুক্ষণ ধ্যানমগ্ন হয়ে রইলেন সেই ছবির সামনে। প্রায় 50 বছর বয়সে পৌঁছে গিরিশচন্দ্রকে আবার এক অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে। গিরিশচন্দ্র মঞ্চে অভিনয় বন্ধ করে দিয়েছিলেন অনেকদিন। নতুন দর্শকরা তাকে অভিনেতা হিসেবে চেনেই না। তিনি নাট্যকার, অভিনয় শিক্ষক ও ম্যানেজার। আর এজন্যই বিভিন্ন থিয়েটার কোম্পানি তাকে টানাটানি করে। কিন্তু এতদিন পর তিনি বাধ্য হয়ে আবার মঞ্চে অবতরণের সিদ্ধান্ত নিয়েছেন এক কঠিন ভূমিকায়। এ নাটক দর্শকরা কেমনভাবে গ্রহণ করবে তার ঠিক নেই। এ নাটকের নায়িকা হিসেবে বেশ কয়েক মাস ধরে গিরিশচন্দ্র যাকে পাখি পড়ার মতন সবকিছু শিখিয়েছেন, সে দুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। এমনই ভেদবমি যে শয্যা থেকে ওঠারই ক্ষমতা নেই তার। কিন্তু গিরিশ বললেন, বিশিষ্ট জ্ঞানী গুণী নাগরিকদের আমন্ত্রণ জানানো হয়েছে, এখন অভিনয় বন্ধ করে তো আর দেওয়া যায় না, নাটক হবে। তাই শেষ মুহূর্তে নায়িকা বদল করতে হয়েছে। তিনকড়ি দাসী নামের মেয়েটি অল্প বয়সের, শরীরে রোগব্যাধির চিহ্ন নেই। সে যে অকস্মাৎ পীড়িত হয়ে পড়তে পারে
এমন আশঙ্কাই মনে জাগেনি। তাই দ্বিতীয় কারুকে নায়িকা হিসেবে তৈরি করা হয়নি। এখন এই দুদিনের মধ্যে অন্য ভূমিকার একটি মেয়েকে দেওয়া হয়েছে প্রধানা নারী চরিত্রটি। আজ সত্যিই এক অগ্নি পরীক্ষা। তিনকড়িকে যখন আর শয্যা থেকে তোলা যাবে না নিশ্চিত জানা গেল, তখন দু একজন বলেছিল, এত অল্প সময় লেডি ম্যাকবেথের ভূমিকা মুখস্থ করে মঞ্চে উতরে দেবার ক্ষমতা বঙ্গের একমাত্র একজন অভিনেত্রীরই আছে, সেই বিনোদিনীকেই ডাকা হোক না। নতুন রঙ্গমঞ্চ, নতুন মালিক, অর্থব্যয় হচ্ছে অকাতরে। সুতরাং বিনোদিনীর কাছে একবার প্রস্তাব পাঠানো যেতেই পারে। মালিকও রাজি, কিন্তু বেঁকে বসলেন গিরিশচন্দ্র। না, বিনোদিনীকে আমি আর ডাক পাঠাবো না। বিনোদিনী মঞ্চের মর্যাদা রাখেনি, নাট্য শিল্পকলার চেয়ে তার দেমাগ বেশি হয়ে গেছে। এখন বাধ্য হয়ে কৃপা প্রার্থীর মতন আবার বিনোদিনীর দ্বারস্থ হতে হবে। আমি নিজেই তাহলে থিয়েটার ছেড়ে চলে যাব। গত 7 বছর ধরে বিনোদিনীর কোনো সংস্রব নেই থিয়েটারের সঙ্গে। বেল্লিক বাজারের পর রূপ সনাতনের মহড়া যখন চলছিল স্টার থিয়েটারে, তখনই একদিন বিনোদিনী অন্য অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কলহ শুরু করায় তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। আর ডাকা হয়নি তাকে। যে স্টার থিয়েটারের ভিত্তিপ্রস্তর স্থাপন থেকে সার্থকতার মূলে বিনোদিনীর অনেকখানি স্বার্থত্যাগ ও অভিনয় প্রতিভা, সেই স্টার থেকেই কার্যত বিতাড়িত হলেন বিনোদিনী। এমনই হয় বুঝি রঙ্গজগতের মানুষদের নিয়তি? কে কাকে দোষ দেবে? স্টার থিয়েটারের পরিচালক বর্গের নির্দয় উদাসীনতা, না বিনোদিনীর অহমিকা? নারী চরিত্র কি বিষম দুর্বোধ্য! থিয়েটারকে ভালোবেসে থিয়েটারের মানুষজনকেই পরম আপনজন জ্ঞান করে যে বিনোদিনী একসময় এক দুশ্চরিত্র যুবকের খেয়াল চরিতার্থ করার জন্য তার শয্যা সঙ্গিনী হতে বাধ্য হয়েছিল, সেই বিনোদিনী যখন সার্থকতার শীর্ষে, দর্শকরা যখন তাকে ধন্য ধন্য করে, যখন সে স্বয়ং রামকৃষ্ণদেবের আশীর্বাদ পেয়েছিল, যখন তার অর্থের অভাব ছিল না, ঠিক তখনই সে থিয়েটারের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে আবার এক ধনীর রক্ষিতা হয়েছিল স্বেচ্ছায়। এতে দারুণ আঘাত পেয়েছিলেন গিরিশচন্দ্র। অভিমান ভরে তিনি জানিয়ে দিয়েছিলেন, যে মঞ্চের সঙ্গে আমি যুক্ত থাকব সে মঞ্চে আর বিনোদিনীর স্থান নেই। মাত্র 24 বছর বয়সে যখন জনপ্রিয়তার তুঙ্গে, তখনই বিনোদিনীকে বিদায় নিতে হয় থিয়েটারের জগৎ থেকে। সে অবশ্য বলে যে সে নিজেই সরে এসেছে, কিন্তু কোনো মঞ্চ থেকেই তাকে আর কেউ সাধতে যায় না। এখন তার 31 বছর বয়স, রূপ যৌবন কিছুই ম্লান হয়নি, তবু তাকে ফিরিয়ে আনতে গিরিশচন্দ্র কিছুতেই রাজি নন। ঘোষাল বাড়ির অতিথি বাল গঙ্গাধর তিলকের বয়স 36-37-এর মতো। সুগঠিত ব্যায়ামপুষ্ট শরীর, উজ্জ্বল গৌরবর্ণ মুখখানিতে চাপা অহংকারের চিহ্ন। ইনি চিৎপাউন ব্রাহ্মণ। মহারাষ্ট্রের এই চিৎপাউন ব্রাহ্মণরা মনে করে এরাই ভারতের শ্রেষ্ঠ ব্রাহ্মণ। এমন জনশ্রুতি আছে যে বিদেশি একটি জাহাজ আরব সাগরে ডুবে গেলে তার যাত্রীরা ভাসতে ভাসতে এসে ঠেকে কোনো উপকূলে। স্থানীয় মানুষরা এদের সবাইকে মৃত ভেবে চিতায় চড়িয়ে দেয়। দাও দাও করে আগুন জ্বলে ওঠার পর সেই প্রত্যেকটি মৃত কল্প মানুষ উঠে বসে, জ্বলন্ত চিতা থেকে পুনর্জীবিত হয় বলেই এদের নাম চিৎপাউন। একসময় মহারাষ্ট্র তথা ভারতের অনেকখানি অংশেরই শাসন ক্ষমতা দখল করেছিল এই চিৎপাউন ব্রাহ্মণরা। ছত্রপতি শিবাজির উত্তরাধিকারী পেশোয়ারা ছিলেন এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। বাল গঙ্গাধর সম্পর্কে লোকে বলে, তিনি উচ্চশিক্ষিত মানুষ, কিন্তু আশ্চর্য, তাঁর বেশ কিছু মতামত অত্যন্ত সংস্কারাচ্ছন্ন আর প্রাচীনপন্থী। ঠিক বলেছেন। মহারাষ্ট্রে পাশ্চাত্য ধারার শিক্ষা বিস্তারে তিনি অগ্রণী, অথচ বিধবা বিবাহের বিরোধী, জাতিভেদ প্রথার সমর্থক। এই কিছুদিন আগে সহবাস সম্মতি আইন নিয়ে
কত হইচই হয়ে গেল, তাতেও এর ভূমিকা ছিল বিচিত্র। কি এই সহবাস সম্মতি আইন? আরে, বাল্যবিবাহ প্রথার দরুন ৫-৬ বছর বয়সের মেয়েদের উপর স্বামীরা ধর্ষণ করে। ভয়ে ও যন্ত্রণায় কত বালিকা মারাই যায়। এতকাল তা গোপনই থাকতো। এখন সংবাদপত্রে সেরকম কিছু কিছু ঘটনা ছাপা হয় প্রায়। সেই জন্য ইংরেজ সরকার একটা আইন বানাতে চাইলেন, বিবাহ যে বয়সেই হোক, স্ত্রীর বয়স ১২ বছর পূর্ণ হবার আগে কোনো স্বামী তার সঙ্গে সহবাস করতে পারবে না। ১২ বছরের কম বয়সী বধূর সঙ্গে কোনো স্বামী জোর করে যদি মিলিত হতে চায়, তবে সেটা শাস্তিযোগ্য অপরাধ হবে। বিবাহ একটা ধর্মীয় অনুষ্ঠান, সে ব্যাপারে কোনো বিধিনিষেধ আরোপ করতে ইংরেজ সরকার সাহস পায় না। কিন্তু যেখানে বালিকাদের উপর ধর্ষণে প্রাণনাশের সম্ভাবনা, সেখানে তো প্রতিরোধের ব্যবস্থা নেওয়াই সঙ্গত। ঠিক ঠিক, সবার এই আইন সমর্থন করা উচিত ছিল। হ্যাঁ, দেশের অধিকাংশ শিক্ষিত শুভবুদ্ধি সম্পন্ন মানুষই এই আইনকে সমর্থন জানিয়েছিলেন। কিন্তু মহারাষ্ট্রের এই বিশিষ্ট মানুষটি তীব্র ভাষায় এর প্রতিবাদ করে গেছেন। এখন মুশকিল হলো, বাল গঙ্গাধর তিলক যদি শুধু একজন গোঁড়া প্রাচীনপন্থী মানুষ হতেন, তাহলে তাকে আমল না দিলেই চলত। কিন্তু ইনি একজন প্রবল দেশপ্রেমিক। ছাত্র অবস্থাতেই প্রতিজ্ঞা করেছিলেন যে কোনো দিন ইংরেজ সরকারের অধীনে চাকরি গ্রহণ করবেন না। দেশের মানুষের চেতনা জাগ্রত করা ইনার ব্রত। জাতীয় কংগ্রেসে ক্রমশই গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। নেতৃত্ব দেওয়ার সমস্ত গুণ রয়েছে এনার মধ্যে। এই রকম মানুষকে কোনো ক্রমেই অগ্রাহ্য করা যায় না। জানকীনাথ এই দুই অতিথিকে অভ্যর্থনা করে ভেতরে নিয়ে এলেন। ধুতির ওপর গায়ে শুধু একটা সিল্কের চাদর জড়িয়ে আছে তিলক। আসন গ্রহণ করার আগে তিনি জুতো খুলে পা ধুতে চাইলেন। সরলা নিজে তিলককে বাইরের উঠোনে নিয়ে গিয়ে জল ঢেলে দিল তার পায়ে। তিলক এই যুবতীর সঙ্গে কোনো কথা বললেন না। একে একে অন্য অতিথিরা এসে উপস্থিত হলেন। স্বর্ণকুমারী মাঝখানে এসে বসার পর নিজের হাতে এক একটি পিরিচে খাবার সাজাতে লাগলেন। নবীন ময়রার দোকান থেকে আলাদাভাবে রসগোল্লা বানিয়ে আনা হয়েছে, আর বাড়িতে তৈরি হয়েছে মালপোয়া, সন্দেশ, নিমকি, লুচি আর মোহনভোগ। তিলকের কথা চিন্তা করে সমস্ত আহার্যই আজ নিরামিষ। পেঁয়াজ কিংবা ডিমের ছোঁয়া পর্যন্ত নেই। কিন্তু মতিলাল স্বর্ণকুমারীর দিকে ইঙ্গিত করে বললেন, ওকে কিছু দেবেন না? সবই তো ব্রাহ্মণের হাতে তৈরি, তাও উনি খাবেন না? কিছুই খাবেন না? উনি তো আমার বাড়িতে এসে উঠেছেন। আমি রান্নার বামুন ঠিক করে রেখেছিলাম, কিন্তু উনি নিজে বোম্বাই থেকে একজন রান্নার ঠাকুর সঙ্গে করে এনেছেন। বাঙালি বামুনদের ওপর ওদের ভক্তি শ্রদ্ধা নেই। স্বর্ণকুমারী খুবই আহত বোধ করলেন। এরা বাংলায় কথা বলছিলেন। তিলক বাংলা বোঝেন না, তবু ওদের কথাবার্তার মর্ম খানিকটা হৃদয়ঙ্গম করে ইংরেজিতে বললেন, আমি শুধু চা খাবো। চা, দুধ, চিনি আপনি আলাদা করে রাখুন, আমি নিজে মিশিয়ে নিচ্ছি। চা খেতে রাজি হয়েছেন? সেও তো এক সৌভাগ্যের ব্যাপার। আপনার একবার চা খাওয়া নিয়ে কি কাণ্ড ঘটে গেছে সে কথা এদের বলতে পারি, বালগঙ্গাধর? তিলক সোফাতে বসে আছেন শিরদাঁড়া সোজা করে, গম্ভীর মুখ, আয়ত চক্ষু দুটি যেন ঝকঝক করছে। মুখে কিছু না বলে সামান্য ঘাড় হেলিয়ে তিনি সম্মতি জানালেন। একবার হয়েছিল কি, পুনায় এক পাদ্রী আর তার বোন একটা বক্তৃতা সভায় সেখানকার বিশিষ্ট ব্যক্তিদের ডেকেছিলেন। বক্তৃতা তো হয়ে গেল, তারপর চা আর বিস্কুট পরিবেশন করা হলো। তিলক, রানাডে, গোখলে এরা সবাই নিলেন। আর ছিল যোশী নামে একজন নেটিভ খ্রিস্টান। সে লোকটা উৎসাহ করে চায়ের কাপ, বিস্কুট এগিয়ে দিচ্ছিল। তারপর সেই একটা খবরের কাগজকে জানিয়ে দিল যে এই সব ব্যক্তিরা এক বিধর্মী মিশনারির বাড়িতে চা খেয়েছে। তাই নিয়ে গোলমাল পাকিয়ে উঠল। শঙ্করাচার্যের মঠে বিচার সভায় তিলকদের জাতিচ্যুত করার বিধান দেওয়া হলো।
তখন তিলক নানা শাস্ত্র থেকে উদ্ধৃতি দিয়ে বোঝালেন যে এই লঘু পাপে প্রায়শ্চিত্ত করলেই নিস্তার পাওয়া যায়। তিলক কিছু অর্থ জরিমানা দিয়ে প্রায়শ্চিত্ত করলেন। তারপর থেকে আর তিনি যেখানে সেখানে চা খান না। মতিলালের মুখে এ কাহিনী শুনে উপস্থিত অতিথিদের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়ে গেল। মিস্টার তিলক, একটা প্রশ্ন করতে পারি? আপনি প্রায়শ্চিত্ত করতে রাজি হলেন কেন? আপনি কি সত্যি মনে করেন খ্রিস্টান হোক বা যেই হোক কারুর বাড়িতে চা পান করা দোষের? না। তাহলে আপনি জরিমানা দিলেন কেন? আমরা তো কত সাহেব মেমের হাতে চা খেয়েছি, হোটেলে গিয়েও চা খাই, আমাদের তো আর জাত যায় না। বাংলায় আপনারা অনেক সামাজিক নিয়ম ভাঙতে পারেন, বদলাতে পারেন, কারণ বাংলায় সেরকম দৃঢ় সমাজবন্ধন নেই। শঙ্করাচার্যের মতন ধর্মগুরু নেই। আমি জানি যে চা পাতার রস, একটু দুধ আর একটু চিনি মিশ্রিত পানীয়টি নির্দোষ, তাতে জাত যায় না। কিন্তু আমাদের দেশের কোটি কোটি অশিক্ষিত মানুষ এখনো মনে করে বিধর্মীর হাতে কিছু খেলে জাত যায়। যতদিন না তাদের এই মনোভাবের বদল ঘটছে ততদিন আমি বাড়াবাড়ি করতে চাই না। শঙ্করাচার্য যদি আমাকে জাতিচ্যুত করতেন তাহলে সাধারণ মানুষ আর আমার কোনো কথাই শুনত না। ব্রাত্যদের সবাই অবজ্ঞা করে। তাই আমি প্রায়শ্চিত্ত মেনে নিয়ে বুঝিয়ে দিয়েছি যে আমি ব্রাহ্মণ্য ধর্মের মূল ঐতিহ্যের সঙ্গে যুক্ত। আপনারা মনে করেন আগে সমাজ সংস্কার, তারপর রাজনীতি, আর আমি মনে করি আগে রাজনীতি, তারপর সমাজ সংস্কার। তিলকের বক্তৃতাটি শেষ হতেই সরলা ফস করে জিজ্ঞেস করল, আপনি নাকি বিধবা বিবাহেরও বিরোধী? হ্যাঁ। কেন? বাল বিধবাদের যে কত কষ্টের জীবন কাটাতে হয় তা আপনি জানেন না? কখনো দেখেননি? দেখেছি, জানি, কিন্তু বিধবাদের উচিত সেই কষ্ট ও ত্যাগ স্বীকার করেও পরিবারের সবার সেবা করে যাওয়া। তাতেই মহৎ দৃষ্টান্ত স্থাপিত হবে, নইলে সমাজে অসংযম বাড়বে। বাহ, বেশ কথা বললেন। মেয়েরাই শুধু কষ্ট স্বীকার করবে আর পুরুষরা একটার পর একটা বিয়ে করে যাবে। কন্যা, তুমি আমার পুরো মতামত জানো না। আমি যেমন বিধবাদের বিয়ে করতে বারণ করি, ঠিক তেমনই বলেছি বিপত্নিকরাও আর দ্বিতীয় বিয়ে করতে পারবে না। আসরে একটা মৃদু হাস্যরোল উঠল। এমন অদ্ভুত প্রস্তাব কেউ কখনো শোনেনি। জানকীনাথ মনে মনে ভাবলেন, ভাগ্যিস আজ ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে নেমন্তন্ন করা হয়নি, না হলে তিনি বোম্বাইয়ের এই নেতাটিকে ধমকে শেষ করে দিতেন। জানকীনাথ তিলককে একটা প্রশ্ন করার জন্য উসখুস করছিলেন, কিন্তু তিনি গৃহস্বামী। অতিথি বিরক্ত হতে পারেন এমন কোনো কথাই তার বলা উচিত নয়। তিনি ফিসফিস করে আনন্দমোহন বসুকে বললেন, ওহে আনন্দ, সহবাস সম্মতি বিলের কথা একবার জিজ্ঞেস করো না। মিস্টার তিলক, আপনি সহবাস সম্মতি বিলের এত ঘোর বিরোধী কেন তা আমরা কিছুতেই বুঝতে পারিনি। মানে, বাচ্চা মেয়েদের উপর স্বামীরা অত্যাচার করুক, এটা আপনি মেনে নেবেন? এই প্রসঙ্গটি ওঠা মাত্র সরলা ঘর থেকে বেরিয়ে চলে গেল। সহবাস শব্দটি অন্য কোনো পুরুষদের সামনে শোনাও উচিত নয় কোনো কুমারী মেয়ের। আনন্দমোহনের প্রশ্নের উত্তরে তিলক বললেন, সেরকম কোন স্বামীরূপী পশুকে চোখের সামনে দেখলে আমি জুতো পেটা করব। একথা শুনে সকলেই বিস্মিত। এ যে সম্পূর্ণ বিপরীত কথা। আনন্দমোহন বললেন, কি আশ্চর্য, আমরা যে একেবারে অন্যরকম শুনেছি। এই বিল পাশ হবার আগে আপনি তীব্র ভাষায় এর বিরুদ্ধে লিখেছেন, এর বিরুদ্ধে সই সংগ্রহ করেছেন। এই কথাও শুনেছি পুনার ক্রীড়া ভবনে ডাক্তার ভান্ডারকার এই বিলের সমর্থনে একটা মিটিং ডেকেছিলেন। আপনি দল বল নিয়ে জোর করে সেখানে ঢুকে মিটিং ভেঙে দিয়েছেন, খানিকটা মারামারিও নাকি হয়েছিল। আচ্ছা, আপনারা বলুন তো, মিটিংয়ে জোর করে ঢুকতে হয় কেন? মিটিংটা সবার জন্য নয়। যারা বাধা দিয়েছিল আমার সঙ্গীদের সঙ্গে, তাদের ধাক্কাধাক্কি তো হতেই পারে। তার মানে আপনি এই বিল পাশের ঘোর বিরোধিতা করেছেন, অথচ এখানে বলছেন বাচ্চা মেয়েদের উপর অত্যাচার করা অন্যায়। এই কথা শুনতে শুনতে তিলক হঠাৎ রেগে উঠে বললেন, হ্যাঁ, বিরোধী তো বটেই। এই বিল পাশ হওয়া খুবই অনুচিত হয়েছে। শুনুন,
আপনাদের কতগুলো স্পষ্ট কথা বলি। আমার ব্যক্তিগত মত এই যে বাল্যবিবাহ অতি ক্ষতিকর প্রথা। মেয়েদের 16 আর ছেলেদের 20 বছর বয়সের আগে বিয়ে দেওয়া একেবারেই উচিত নয়। আমাদের হিন্দু ধর্মের সংস্কার এরকমই হওয়া প্রয়োজন। সে আমরা যখন পারবো তখন করব। ইংরেজ সরকার এর মধ্যে মাথা গলাতে যাবে কেন? আপনারা বাঙালিরা নিজেরা কিছু করতে পারেন না? এক একটা সমাজ সংস্কারের প্রস্তাব তুলে সরকারের কাছে ফেলে দেন। সরকার তা নিয়ে আইন পাশ করলে মনে করেন একটা দারুণ কীর্তি হলো। আমরা চাইছি সরকারের কাছ থেকে কিছু কিছু ক্ষমতা নিয়ে নিতে, আর আপনারা সরকারের হাতে আরো বেশি ক্ষমতা তুলে দিচ্ছেন। আপনাদের ধর্মীয় ব্যাপারে ইংরেজ সরকারকে মাথা গলাতে দিলে ক্রমেই তো তারা পেয়ে বসবে। সেই জন্যেই আমি এই সমস্ত সরকারি আইনের বিরোধী। আপনি যা বললেন, আমাদের বাংলাতেও অনেকেই এই মতে বিশ্বাসী। এখানকার কিছু রক্ষণশীল পত্রিকা এই সহবাস সম্মতি বিল সমর্থন করেনি। কিন্তু অন্য একটা দিক ভেবে দেখেছেন? আইন প্রয়োগ না করলে কি অনেক অনাচার বন্ধ করা যায়? আইন পাশ না হলে সতীদাহ বন্ধ হতো, কৃতদাস প্রথা রদ হতো। পরাধীন জাতি নিজেদের সমাজ বদলাতে পারে না। আপনার যুক্তি অনুযায়ী কবে আমাদের সমাজের কিছু কিছু বিভৎস প্রথা নিজেরাই বদলাবে, সেই অপেক্ষায় বসে থাকলে এখনো শত শত নারী স্বামীর সঙ্গে চিতায় পুড়ে মরত, আর হাটে বাজারে গরু ছাগলের মতন মানুষও কেনা বেচা চলত। পরিস্থিতি গরম হয়ে যাচ্ছে দেখে জানকীনাথ উঠে দাঁড়িয়ে বললেন, আরেকবার চা হয়ে যাক। মতিলালও পরিবেশ বদলাতে চাইলেন, তাই বললেন, একটু গান হোক না, সরলামাকে ডাকুন, গান শুনি। সরলা এসে পিয়ানোয় বসল। পরপর 3টি গান শোনালো সে। অন্য সকলে বাহবা দিলেও তিলকের কোনোভাবেই অভিব্যক্তি দেখা গেল না। স্বর্ণকুমারী তাঁর রচিত 2খানি বই এই মহারাষ্ট্রীয় অতিথিকে উপহার দিলেন। চায়ের আসরের শুধু বিশেষ বিশেষ অতিথিদেরই তিনি বই উপহার দেন। তিলক বাংলা পড়তে পারেন না। বই দুটি উল্টে পাল্টে পাশে সরিয়ে রাখলেন। তারপর উঠে দাঁড়িয়ে বললেন, বঙ্গদেশীয় বন্ধুগণ, আপনাদের কাছে একটা বিশেষ প্রস্তাব জানাবার জন্য আমি এবার কলকাতায় এসেছি। সকলেই কৌতূহলী হয়ে তাকালেন তিলকের দিকে। আমরা বছরে একবার ভারতের কোনো কোনো শহরে জাতীয় কংগ্রেসের সম্মেলনে মিলিত হই, কিন্তু তারপর আর সারা বছর দেখা সাক্ষাৎ হয় না। আমাদের মধ্যে আর কোনো যোগাযোগ থাকে না। কংগ্রেসের সভায় আমরা বক্তৃতার বন্যা ছোটাই, অবশ্যই ইংরেজিতে। তাতে আমাদের ভাষণ পটুতার প্রমাণ হয় বটে, কিন্তু সাধারণ মানুষের মনে তাতে একটুও দাগ কাটে কি? এতকাল পরে আমরা ভারতীয় জাতিত্ব বোধে উদ্বুদ্ধ হতে চাইছি, কিন্তু আপামর জনসাধারণের মধ্যে আর কোনো প্রভাব দেখা গিয়েছে এ পর্যন্ত? এতকালের বিদেশি শাসনে থেকে আমরা কুপমণ্ডুক হয়ে গেছি বন্ধুরা। বেশিরভাগ মানুষ নিজের এলাকার বাইরে যায় না, নিজের নিজের গোষ্ঠীর বাইরের মানুষদের চেনেই না। একসঙ্গে অনেকে মিলে কোনো কাজ কিভাবে করতে হয় তা আমরা জানিই না। শুধু বক্তৃতা দিয়ে আর সভা সমিতি করে বেশি মানুষকে কাছাকাছি আনা যাবে না। আর আমাদের কোনো জাতীয় উৎসব নেই কেন? সেই জন্য আমার প্রস্তাব, এরকম কিছু কিছু উৎসবের প্রবর্তন করা হোক, যাতে অজানা অচেনা মানুষেরা কাছাকাছি এসে অংশগ্রহণ করতে পারে। মহারাষ্ট্রে আমরা গণেশ উৎসব শুরু করেছি। ভারতীয়রা ধর্মীয় উৎসব করে নিজেদের বাড়িতে, কখনো মন্দিরে গিয়ে। ধর্মের নামে পথে পথে মিছিল করতে ভারতীয়রা ভুলেই গেছিল কয়েকশো বছর ধরে। গণেশ উৎসবে আমরা ভালো সাড়া পেয়েছি। প্রতি বছরই বেশি সংখ্যক মানুষ উৎসাহ উদ্দীপনা নিয়ে যোগ দিচ্ছেন। উপলক্ষ যাই হোক, একসঙ্গে এত মানুষ পথে নামার বিশেষ তাৎপর্য রয়েছে। আপনারা বেঙ্গল প্রেসিডেন্সিতে এরকম কোনো উৎসব চালু করতে পারেন না? অন্যান্য অতিথিরা মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। জাতীয় উৎসব মানে গণেশ উৎসব? এই যে এক উদ্ভট কথা। সরলার হাসি পেয়ে গেল। একজন অতিথি বললেন, মিস্টার তিলক, আপনি বললেন ভারতীয়দের মধ্যে প্রকাশ্য উৎসবের চল নেই, কিন্তু মুসলমানদের মধ্যে তো আছে। মহরমের সময় সারা দেশেই তারা তাজিয়া নিয়ে বিরাট মিছিল করে। সেটা কি ভারতীয় উৎসব নাকি আরবি উৎসব? দেখুন, যাই হোক, মুসলমানরা ঐক্যবদ্ধ হতে পারে তা ঠিক,
কিন্তু হিন্দুরা কি ভারতীয় নয়? তারা চিরকাল বিচ্ছিন্ন কুপমণ্ডুক হয়ে কেন থাকবে? তাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন নেই? ওরা যদি সারা ভারতে মহরমের মিছিল করে, তাহলে আমরা কেন গণেশ উৎসব উপলক্ষে মিলিত হতে পারবো না? সিদ্ধিদাতা গণেশ সমস্ত হিন্দুদের কাছেই তো গ্রহণীয়। এ কথা শুনে মতিলাল এবার ঈষৎ শ্লেষের সঙ্গে বললেন, ওহে তিলক, তুমি যাঁদের সামনে এই কথাগুলো বলছো, কংগ্রেসের অধিবেশনে বাংলা থেকে যারা প্রতিনিধিত্ব করেন তারা অধিকাংশই যে ব্রাহ্মরাই এখানকার সমাজের শীর্ষস্থানে বসে আছেন। তারা মূর্তি পূজার ঘোর বিরোধী। হিন্দু মন্দিরের পাশ দিয়ে যাবার সময় চোখ বুজে পার হয়ে যান। তারা আবার নতুন করে গণেশ পূজার প্রচলন করবেন? না হে না, তোমার এ প্রস্তাব এদের কাছে কলকে পাবে না। তিলক একটুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, বেশ, আপনারা বাঙালিরা উচ্চ স্তরের মানুষ, ধর্মীয় উৎসব মানেন না। তাহলে অন্য কোনো উৎসবের কথা ভাবা যাক। আমরা কি বীর পূজার কথা চিন্তা করতে পারি? কারণ ইংরেজরা মনে করে আমরা শক্তিহীন, দুর্বল, কাপুরুষ। অতীতে আমাদের দেশে বীর যোদ্ধা ছিল না? কাছাকাছি ইতিহাস থেকে সেরকম কোনো বীর দেশপ্রেমিক যোদ্ধাকে যদি আমরা আদর্শ হিসেবে স্থাপন করি, তাকে কেন্দ্র করে উৎসব হবে। সেই উপলক্ষে আবার ব্যায়াম চর্চা, অস্ত্র অনুশীলন হতে থাকবে। তাহলে আবার আমরা শক্তিশালী জাতিতে পরিণত হব, আমাদের আত্মসম্মান বোধ জাগ্রত হবে। সেরকম একজন বীর পুরুষের নাম ঠিক করুন আপনারা। আপনাদের বাঙালিদের মধ্যে যদি কেউ থেকে থাকেন, তাকে নিয়ে সর্বভারতে উৎসব প্রচলিত হবে। মহারাষ্ট্রের দায়িত্বটা আমি নিজে নেব। সহসা কেউ কোনো উত্তর দিতে পারলেন না। বাঙালি বীর পুরুষ? বঙ্কিমচন্দ্র লিখেছেন বাংলার ইতিহাস নাই। অস্পষ্ট ইতিহাস থেকে সেরকম কোনো মহান বীর যোদ্ধাকে কি খুঁজে বের করা যাবে, যাকে ভারতের সমস্ত প্রান্তে মোটামুটি চিনবে? একজন বললেন, বাঙালি যে হতে হবে তার কোনো অর্থ নেই। ভারতের যে কোনো অঞ্চল থেকে একজনকে বেছে নেওয়া যেতে পারে। ধরা যাক আকবর। হ্যাঁ, সম্রাট আকবর হতে পারেন না? হ্যাঁ হ্যাঁ, আকবর আকবর আকবরকে সকলেই মেনে নেবে। তিলক এদের প্রত্যেকের মুখপানে দৃষ্টি সঞ্চালন করলেন, তারপর জিভে তলোয়ারের ধার এনে বললেন, আকবর? আকবরের ব্যক্তিগত বীরত্বের কোনো প্রসিদ্ধি আছে বুঝি? এদেশেরই বিভিন্ন সুলতান এবং রাজাদের তিনি দমন করেছেন। তার দৃষ্টান্তে আজকের কেউ প্রেরণা পাবে? আর আকবর কি ভারতীয়? সেও তো বিদেশি শাসক। আমি যতটুকু ইতিহাস জানি, 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর বিজয়ী হয়ে ভারত দখল করে। এই বাবর পিতা ও মাতার দিক দিয়ে তৈমুর এবং চেঙ্গিস খানের বংশধর, দুজনেই কুখ্যাত লুটেরা। বিদেশি বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লির সিংহাসন কেড়ে নেয়, আর আকবর সেই সিংহাসনে বসে 13 বছর বয়সে 1556 খ্রিস্টাব্দে। মাত্র 30 বছরে এই বিদেশি রাজশক্তি ভারতীয় হয়ে গেল। ইংরেজরা পলাশির যুদ্ধ জয় করার পর 135 বছর কেটে গেছে। তাহলে ইংরেজরাই বা কি করে বিদেশি শক্তি হবে? মুঘলরা শেষ পর্যন্ত ভারতেই থেকে গিয়েছিল, এদেশেই বিয়ে শাদী করে ভারতীয় হয়ে গিয়েছিল। বেশ, তাহলে আমরা এবারেও আরো 200-300 বছর পরাধীন হয়ে থাকি। ইংরেজরাও পুরোপুরি ভারতীয় হয়ে যাক। তাহলে আর আন্দোলন করে কি হবে? দাসত্ব করতেই তো আমরা অভ্যস্ত। এরপর আকবরের পক্ষে বিপক্ষে তর্ক শুরু হয়ে গেল। কেউ বললেন, আকবর হিন্দু মুসলমানকে মেলাবার চেষ্টা করেছিলেন, সেটাই একটা আদর্শ হতে পারে। আরেকজন বললেন, অনেক মুসলমানদের কাছে সেই জন্যই আকবর ঠিক গ্রহণীয় নন, তাকে খাঁটি মুসলমান বলে মনে করা হয় না। তিনি হিন্দু রমণীদের অন্তঃপুরে স্থান দিয়েছেন। আকবর বেছে বেছে হিন্দু রাজকন্যাদের বিয়ে করতেন, কিন্তু নিজের পরিবারের কোনো মেয়েকে কি হিন্দু রাজার সঙ্গে বিয়ে দিয়েছেন? আকবরের ছবি নিয়ে উৎসব করতে গেলে সব মুসলমানরাই তো আপত্তি জানাবে। কোনো মানুষের ছবি কিংবা মূর্তি পূজা তাদের কাছে নিষিদ্ধ। তখন অন্য কোনো বীর খোঁজা হতে লাগলো। কেউ বলল, আলেকজান্ডারের বিরুদ্ধে লড়েছিল সেই পুরু। অমনি অন্য একজন জিজ্ঞেস করল, কেমন দেখতে ছিল তাকে?
কেউ বলল সংগ্রাম সিং, কেউ বলল রাজা শশাঙ্ক, কেউ বলল নানা সাহেব, কেউ বলল গুরু গোবিন্দ সিং। এইসব পরস্পর বিরোধী মতামতের সময় চুপ করে রইলেন তিলক। তার কঠিন মুখভঙ্গি দেখে মনে হয় এদের কোনো প্রস্তাবই তিনি গ্রাহ্যের উপযুক্ত বোধ করছেন না। একসময় তিনি মৃদু অথচ দৃঢ় কণ্ঠে বললেন, শিবাজি, ছত্রপতি শিবাজি মহারাজ। বিনোদিনীর সঙ্গে সম্পর্ক ছেদ হওয়ার পর গিরিশচন্দ্রের জীবনে এবং থিয়েটার জগতেও অনেক অভাবনীয় কাণ্ড ঘটে গেছে। আলোর টানে যেমন পতঙ্গ ছুটে এসে সেখানেই মৃত্যুবরণ করে, তেমনি রঙ্গমঞ্চের পাদপ্রদীপের আলো অনেককে টেনে এনে ভূপাতিত করে দেয়। ছিন্ন ভিন্ন হয়ে যায় বন্ধুত্বের সম্পর্ক, ফুৎকারে উড়ে যায় ভালোবাসা, লকলক করে ওঠে ঈর্ষা ও স্বার্থ। আজ যার সঙ্গে গলাগলি ভাব, কাল হঠাৎ সে গলা টিপে ধরতে চায়। একের পর এক আকস্মিক আঘাতে গিরিশ একেবারে ভেঙে পড়েছিলেন। চৈতন্যলীলা, বিল্বমঙ্গল, বেল্লিক বাজারে যখন স্টার থিয়েটারের রমরমা অবস্থা, অন্য থিয়েটারগুলো যখন একেবারে কাহিল, ঠিক সেই সময় একদিন বিনা মেঘে বজ্রপাত হল। একদিন এক উকিল এসে গিরিশচন্দ্রকে বলল, ওহে ঘোষজা, তোমাদের তো এবার এখান থেকে পাট উঠাতে হয়। আমার মক্কেল এ ভূমি কিনে নিয়েছেন। গিরিশ ও তার সম্প্রদায়ের লোকেরা প্রথমে একথা বিশ্বাসই করতে পারেনি, হেসে উড়িয়ে দিয়েছিল। কিন্তু অল্পকালের মধ্যেই সে হাসি মিলিয়ে গেল। স্টার রঙ্গমঞ্চটি তাদের নিজস্ব হলেও জমিটি লিজ নেওয়া। প্রখ্যাত ধনকুবের মতিলাল শীলের পৌত্র গোপাললাল শীল সেই জমি কিনে নিয়েছেন গোপনে, আর গোপাললালের কানে তার মোসাহেবরা কুমন্ত্রণা দিয়েছে, মশাই, থিয়েটারের ব্যবসা এখন খুব ভালো চলছে। আপনি নিজে একটা থিয়েটার খুলুন না, তাতে বেশ 2 পয়সা আসবে, আবার ফুর্তি ফার্তাও হবে। গোপাললাল রাজি হয়ে গেলেন তো বটেই। তার ব্যবসা বুদ্ধি থেকে বুঝলেন, নতুন থিয়েটার খোলার আগে স্টার থিয়েটারকে কুপকাত করা দরকার। তাই নতুন জমি কিনে রঙ্গমঞ্চ বানানোর বদলে ওই স্টারের জমিটাই আমার চাই। এই বাস্তব সত্যটা উপলব্ধি করার পর গিরিশ ও অমৃতলালরা মাথায় হাত দিয়ে বসলেন। জমি একজনের, তার ওপরের বাড়ির মালিক অন্যজন। অন্য কেউ জমিটা কিনে নিলেও কি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হবে স্টারের দল? এ নিয়ে মামলা মোকদ্দমা করা যায়, কিন্তু গোপাললাল বিপুল ধনী, তার সঙ্গে মামলায় কি টক্কর দেওয়া যাবে? যার বেশি টাকা আইন তারই পক্ষেই যায়, এটাই চিরকালের নিয়ম। আর গোপাললালের দলবল হামলা শুরু করলে এখানে থিয়েটার চালানো সম্ভব হবে না। শেষ পর্যন্ত আদালতের বাইরেই একটা রফা হল। গোপাললাল 30,000 টাকায় রঙ্গমঞ্চটাও কিনে নিলেন, কিন্তু স্টার নামটা তিনি পাবেন না। স্টারের দল হাতিবাগানে জমি কিনে নতুন রঙ্গমঞ্চ প্রস্তুত করতে লাগল। আরও টাকা তোলার জন্য তারা ঢাকা শহরে চলে গেল অভিনয় করতে। বেডন স্ট্রিটের সেই প্রাক্তন স্টার রঙ্গমঞ্চের নতুন নাম হল এমারেল্ড। নতুনভাবে সবকিছু সাজিয়ে গোপাললাল পাণ্ডব নির্বাসন পালা নামালেন। প্রচুর অর্থ ব্যয়, প্রচুর আলো, অর্ধেন্দু শেখর, মহেন্দ্রলাল বসু, বনবিহারিণী, কুসুম কুমারীর মতন নটনটি। তবু নাটক জমে না। চাকচিক্যের অভাব নেই, কিন্তু কেমন যেন প্রাণহীন। এ যেন চাঁদ ছাড়া রাতের আকাশ। চাঁদ না উঠলে কি আর অন্য তারাদের ঔজ্জ্বল্য প্রকাশ পায়? এ যেন শিবহীন যজ্ঞ। মোসাহেবরা গোপাললালকে আবার বোঝালো, থিয়েটার মানেই তো এখন গিরিশ চাঁদ। ও বেটাকে ধরে আনুন। গিরিশের হাতের সুতোর টান না পড়লে মঞ্চের এই পুতুলগুলো ঠিক মতো নাচবে না।
গোপাললাল গিরিশের কাছে দূত পাঠালেন। 10,000 টাকা নগদ বোনাস, 250 টাকা মাসিক ভাতা। নাট্যকার ও ম্যানেজার হিসেবে গিরিশকে তাঁর চাই। গিরিশচন্দ্র সঙ্গে সঙ্গে সে প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। স্টার থিয়েটার তাঁর প্রাণ। এখানে কোনো ব্যক্তিগত মালিকানা নেই। মালিকের ব্যক্তিগত খেয়াল খুশি অনুযায়ী কিছু চলে না। থিয়েটারের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত কয়েকজনের একটা কমিটি স্টার চালায়। এখানকার ড্রেসার প্রম্পটার থেকে শুরু করে নায়ক নায়িকা পর্যন্ত সবাই তাঁর হাতে গড়া। পরদিন আবার দূত এলো। নগদ বোনাস 15,000 টাকা, মাসিক ভাতা 300। এবারেও গিরিশ হাত জোড় করে বললেন, শিলমশাইকে আমার নমস্কার ও ধন্যবাদ জানাবেন। আমি স্টার থিয়েটার ছেড়ে কোথাও যাব না। পরদিন আবার দূত এলো। এবার উকিলবাবুটি শুধু একা নন, সঙ্গে 2জন বন্দুকধারী পেয়াদা। উকিলবাবুটি কথা বলতে লাগলেন, গোঁফে তা দিতে লাগলো পেয়াদা দুটি। উকিলবাবু বললেন, নগদ বোনাস 20,000 আর মাসিক ভাতা 350। মশাই, লাট সাহেবের পর এত টাকা কে রোজগার করে বলুন দেখি? জলে বাস করে কি কুমিরের সঙ্গে বিবাদ করতে চান? গোপাললাল শীলের মাথায় খেয়াল চেপেছে আপনাকে মাইনে দিয়ে চাকর করে রাখবে। তা মান্য না করলে আপনি এই কলকাতা শহরে মাথা তুলে দাঁড়াতে পারবেন? টাকা ছড়িয়ে তিনি আপনার দলের সবকটাকে নিজের দিকে টেনে নিয়ে যাবেন। আপনাদের এই স্টারের বাড়িও কোনোদিন শেষ হবে না। এই স্টারের জন্য একদিন বিনোদিনীকে দেহ বিক্রয় করতে হয়েছিল, আর আজ গিরিশচন্দ্রকে মস্তিষ্ক বিক্রয় করতে হবে। কলকাতা শহরের চরিত্র বদলে যাচ্ছে পরতে পরতে। স্ত্রী শিক্ষার বিকাশ, রাজনীতি থেকে রঙ্গমঞ্চ, সব জায়গায় বদলের ঢেউ লেগেছে। ওদিকে জলে ভেসে বেড়াচ্ছে কলকাতার নবীন কবি রবীন্দ্র। দেখছে জমিদারি, কিন্তু শুধুই কি খাজনা সংগ্রহ করছে সে, নাকি আরো কিছু সংগ্রহ করে চলেছে গ্রাম বাংলার বুক থেকে? আর গিরিশ কি করবেন এবার? স্টার থিয়েটার ছেড়ে স্টার থিয়েটার গড়তে চাইছেন বাংলার গ্যারিক গিরিশ ঘোষ। সফল হবেন তো? শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো। আজ শুনলেন প্রথম পর্ব। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, আবহ সঙ্গীত কৌশিক দাস, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও। গল্প পাঠে স্পন্দন দাস এবং দেবশ্রী মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ সৌমেন চক্রবর্তী, ইন্দিরা অধ্যায় সাহা, লোকেন কার্তিক ঘোষ, সত্যেন্দ্রনাথ ব্রতদীপ মুখার্জি, সরলা শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়, স্বর্ণকুমারী কেয়া মুখার্জি, ডক্টর মহেন্দ্রলাল নরেন ভট্টাচার্য, জানকীনাথ শুভায়ন রয়, গিরিশ জয় মুখার্জি, মতিলাল সমীর চরিত, তিলক সৌম চ্যাটার্জি, আনন্দময় অন্বেষ দে আর অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।